where the mind is without fear and the head is held high, where knowledge is free. আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার আমরা ইতিহাস ক্লাসে উপস্থিত হলাম। আজকের যে বিষয়টা, গত ক্লাসে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা অধ্যায়ের ফার্স্ট টপিক আমাদের শেষ হচ্ছে। সেকেন্ড টপিকটা যেটা আছে আর কি, 19 শতকে বাংলায় শিক্ষা সংস্কার। 19 শতকে বাংলায় শিক্ষা সংস্কার। এবার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, শিক্ষা সংস্কারটা কী? তাহলে প্রথমে সংস্কার, ঠিক আছে। সংস্কার মানে হচ্ছে কি, কিছু একটা আছে সেটার পুনর্নির্মাণ বা পুনর্পর্যালোচনা আর কি। পুনর্পর্যালোচনা বা পুনর্নির্মিত করে সেটাকে পুনরায় প্রতিষ্ঠা করা আর কি। মানে যেগুলো ভুল সেগুলোকে বাদ দেওয়া এবং কিছুকে ওর সাথে সঠিক বিষয়গুলোকে অ্যাড করা আর কি। তা 19 শতকের বাংলায় আমি কিন্তু আগের ক্লাসে বলেছি 19 শতক মানে কোন সময়কালটা, আজকে আর বলবো না, তোমরা সবাই জানো আর কি 19 শতক মানে কোন সময়কালটা। এবার এই শিক্ষা সংস্কারটা জানার আগে আমরা জানবো যে শিক্ষা সংস্কার বিষয়টা কি, তারপরে জানবো যে আজকে যে আমাদের ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম আর কি, যেটাকে আমরা বলি মডার্ন এডুকেশন সিস্টেম আর কি, অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থা। এই আধুনিক শিক্ষা ব্যবস্থা কিভাবে বাংলা তথা ভারতবর্ষে প্রতিষ্ঠা হলো আর কি। একটা কথা মনে রাখতে হবে যে শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার, ধর্ম সংস্কার, যা কিছু সংস্কার প্রথম ভারতবর্ষে হয়েছে আমাদের বাংলা থেকে আর কি, আমাদের মাতৃভূমি বাংলা থেকে আর কি। তারপর আস্তে আস্তে গোটা ভারতবর্ষে সেটা স্প্রেড করে যায়। ওই জন্য গোপালকৃষ্ণ গোখলে একটা কথা আছে যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। অর্থাৎ বাংলা যেটা আজকে চিন্তা করে সেটা গোটা ভারতবর্ষ তারপর দিন চিন্তা করে। এই কথাটা বলার যুক্তি হচ্ছে গিয়ে সব কিছু বাংলাতে প্রথম স্টার্ট হয়েছিল আর কি। এই শিক্ষা সংস্কারটাও বাংলা থেকে স্টার্ট হয়েছিল আর কি। তাহলে আমি আজকে প্রথমেই বলি যে শিক্ষা সংস্কার বলতে কি বোঝায়। দীর্ঘদিন ধরে মনে করো, দীর্ঘদিন ধরে চলে আসা একটা প্রচলিত শিক্ষা ব্যবস্থা, মানে দীর্ঘদিন ধরে চলে আসছে আর কি, একদম সে প্রাচীনকাল থেকে চলে আসছে আর কি। সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখব যে সেই শিক্ষা ব্যবস্থা সমাজ এবং সভ্যতা, ঠিক আছে। আমরা যেখানে বাস করি সমাজের উপর যে সভ্যতা বা সিভিলাইজেশন, তা এই সমাজ সভ্যতার সবসময়তে এগিয়ে চলে আর কি। কোন দিকে এগিয়ে চলে? ডেভেলপমেন্টের দিকে এগিয়ে চলে, প্রগতিশীলতার দিকে এগিয়ে চলে। এবার যে শিক্ষা ব্যবস্থা এই সমাজ সভ্যতার প্রগতিশীলতার অন্তরায় মানে বাধা সৃষ্টি করে, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি কিছু সংযোজন মানে কিছু বিষয়কে অ্যাড করা এবং যেগুলি অন্তরায় সৃষ্টি করছে সেগুলোকে বাদ দেওয়া আর কি, বাদ দিয়ে
যে শিক্ষা ব্যবস্থা, সংযোজন ও বিয়োজনের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা, সেখানে থাকবে কুসংস্কার মুক্ত এবং যুক্তিবাদী শিক্ষা ব্যবস্থা। সেখানে কুসংস্কার মুক্ত মানে কুসংস্কার থাকবে না, এমন যে শিক্ষা ব্যবস্থা বা যুক্তিবাদী শিক্ষা ব্যবস্থার যে প্রতিষ্ঠার লক্ষ্যে যে প্রবাদ প্রতিম কয়েকজন ভারতীয় ব্যক্তি, কয়েকজন মিশনারিরা, ইংরেজ সরকার, তারা যে ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, সেটাকে বলা হয় 19 শতকের বাংলায় শিক্ষা সংস্কার। আবার বলছি আর কি, শিক্ষা সংস্কার বলতে কী বোঝায়, পরিকল্পনা 2 নম্বর আসতে পারে যে 19 শতকের বাংলায় শিক্ষা সংস্কার কি। তাহলে এইভাবে লিখবে আর কি, যে চেষ্টা করবে দীর্ঘদিন ধরে চলে আসা প্রচলিত শিক্ষা ব্যবস্থা যা সমাজ সভ্যতার প্রগতিশীলতার অন্তরায়, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু সংযোজন ও বিয়োজনের মাধ্যমে কুসংস্কার মুক্ত যুক্তিবাদী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যে সংস্কার হয়েছিল, সেটাকে বলা হয় শিক্ষা সংস্কার। এবার দেখব তাহলে স্যার আপনি বলছেন যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা কীরকম ছিল আর কি। 19 শতকের বাংলায় আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কী ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল আর কি। তাহলে তখনকার ভারতবর্ষের মানুষ কি শিক্ষিত ছিল না? অবশ্যই শিক্ষিত ছিল আর কি, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার একটা সর্বাঙ্গীন বা সার্বজনীন রূপ ছিল না। কেন ছিল না? কারণ সেই শিক্ষা ব্যবস্থা কতগুলি মুষ্টিমেয় গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ ছিল আর কি, সবার জন্য শিক্ষা ছিল না। আজকে যে আমাদের সর্বশিক্ষা আর কি, সবার জন্য শিক্ষা আর কি, ঠিক আছে, কিন্তু তখন কিন্তু ছিল না আর কি। তখন যে শিক্ষা ব্যবস্থা ছিল আর কি, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো আর কি 19 শতকের বাংলায়, মানে যেটা প্রচলিত শিক্ষা ব্যবস্থা বলছে আর কি, সেটা টোটালটাই ধর্মশাস্ত্র এবং ধর্মীয় শিক্ষাকে কেন্দ্র করে আর কি, টোটালটাই ধর্মশাস্ত্র এবং ধর্মীয় শিক্ষাকে কেন্দ্র করে আর কি। হিন্দুদের ক্ষেত্রে আর কি, সেই সময়কার ভারতবর্ষে যে বাংলাদেশ হতে হিন্দুদের ক্ষেত্রে দুটো শিক্ষা প্রতিষ্ঠান, একটা হচ্ছে গিয়ে পাঠশালা, যেখানে হচ্ছে গিয়ে প্রাইমারি এডুকেশন দেওয়া হয় কি, প্রাথমিক শিক্ষা আর কি, পাঠশালা। এবং পাঠশালার পরে এটা হিন্দুদের ক্ষেত্রে আর কি, পাঠশালার শিক্ষা ব্যবস্থা কমপ্লিট করার পরে সে যাবে টোল শিক্ষা, টোল বাড়ি, অর্থাৎ টোল বাড়িতে গিয়ে বা টোলে গিয়ে সে উচ্চশিক্ষা লাভ করলো আর কি, তার শিক্ষা কমপ্লিট। পাঠশালা আর টোল বাড়ি এটা হচ্ছে গিয়ে হিন্দুদের ক্ষেত্রে। আর মুসলিমদের ক্ষেত্রেও ঠিক তাই, দুটো আর কি। তারা যে প্রাইমারি শিক্ষা গ্রহণ করবে আর কি, সেই প্রতিষ্ঠানকে কি বলা হতো? মক্তব। মক্তব হচ্ছে গিয়ে সেখানে প্রাইমারি শিক্ষা আর কি গ্রহণ করবে আর কি। আর তারপরে উচ্চশিক্ষা কোথায় গ্রহণ করবে? মাদ্রাসা শিক্ষা। এইখানটা এটা যে গিয়ে মুসলিমদের ক্ষেত্রে আর কি। তাহলে দেখছি আমরা পাঠশালা, টোল, মক্তব বা মাদ্রাসায় এইভাবে শিক্ষা ব্যবস্থাটা প্রদান করা হচ্ছে আর কি। কারা শিক্ষা গ্রহণ করছে আর কি? সমাজের উচ্চবিত্ত মানুষরাই সেখানে শিক্ষা ব্যবস্থা, হিন্দুদের ক্ষেত্রে তাই, মুসলিমদের ক্ষেত্রেও তাই। তার টোটাল দেখা যাচ্ছে ভারতবর্ষে কিন্তু সব শ্রেণী মানুষ কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত আর কি। নারী জাতি তো বাদ দাও, মহিলারা তো শিক্ষার আলোয় আসতেই পারছে না প্রথম দিকে আর কি। অর্থাৎ এই পাঠশালা, টোল, মক্তব, মাদ্রাসা, এই যে শিক্ষা ব্যবস্থা দেওয়া হতো, সেই শিক্ষা ব্যবস্থাটা কী নাম ছিল? সেই শিক্ষা ব্যবস্থার নাম হচ্ছে গিয়ে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, যার মধ্যে ধর্মশাস্ত্রটাকে বেশি অগ্রাধিকার দেওয়া হতো আর কি। ধর্মশাস্ত্র বা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আর কি, আরবি, ফার্সি, সংস্কৃত ভাষার চর্চা করা হতো আর কি। মানে আধুনিক যে জ্ঞান বিজ্ঞানের চর্চা আর কি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সায়েন্স, এই সমস্ত শিক্ষার তখন কিন্তু দেওয়া হতো না আর কি। এবং সেই শিক্ষা ব্যবস্থাটা মুষ্টিমেয় কতগুলি মানুষের মধ্যে দেওয়া হতো আর কি। এবার দেখা যাচ্ছে যে আজকে যে আমাদের বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজ, ঠিক আছে, বিভিন্ন নর্মাল স্কুল, মডেল স্কুল, এই যে এত প্রাইমারি স্কুল, এগুলো হঠাৎ করে হয়নি, এগুলো হঠাৎ করে তৈরি হয়ে গেলো তা হয়নি। এর পিছনে কিন্তু এই শিক্ষা সংস্কারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল আর কি, যে সমস্ত কিছু ব্যক্তিদের সহযোগিতা, কিছু সরকারি নীতি প্রবর্তন হওয়ার ফলে এই পাঠশালা, টোল এবং মক্তব, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তে একটা নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে আর কি, যেটা আমরা বলি আধুনিক শিক্ষা ব্যবস্থার, ঠিক আছে, মডার্ন এডুকেশন সিস্টেমের যে ভিত্তি বলা হয় আর কি, যার ওপর দাঁড়িয়ে আছে আর কি গোটা ভারতবর্ষ শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, খুব একটা ভালো বিষয় আর কি, টপিক ভালো করে শুনবে। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আছে,
মানে ইনফরমেশন আছে। এবং ফার্স্ট যে টপিকটা আর কি আমরা দেখব আর কি, সেটা হচ্ছে গিয়ে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। ঠিক আছে, এই টপিকটা আলোচনা করার আগে আমি প্রথমেই বলবো তাহলে যে এই যে ভারতবর্ষে যে শিক্ষা সংস্কার হচ্ছে আর কি, এটা কাদের উদ্যোগে হচ্ছে আর কি, এটা প্রথমে জেনে নিই আর কি, কাদের উদ্যোগে আর কি, কারা উদ্যোগ নিচ্ছে আর কি, সমাজে কারা উদ্যোগ নিচ্ছে আর কি, সমাজে উদ্যোগ নিচ্ছে আর কি ভারতবর্ষের কিছু বিশিষ্ট ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তি আর কি, যেরকম আমরা বলতে পারি রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, এই সমস্ত একাধিক ব্যক্তি ছিল। তারপরে খ্রিস্টান মিশনারিরা, তারা ভারতবর্ষে এসেছিল আর কি খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য, অর্থাৎ খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য তারা ভারতবর্ষে এসেছিল, দিয়ে তারা ভারতবর্ষে শিক্ষা সংস্কার আরে ভর্তি হয়েছিলেন। এটা একটা। দুটো, 3 নম্বর যারা আছে সেটা হচ্ছে গিয়ে ব্রিটিশ সরকার, অর্থাৎ সেই সময়কার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা তথা ভারতবর্ষে একটা আধিপত্য প্রতিষ্ঠা করেছে আর কি, তারা আস্তে আস্তে শিক্ষা সংস্কারে মনোনিবেশ করে আর কি। কিন্তু প্রথম দিকে ফার্স্ট দিকে কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বা সায়েন্টিফিক এডুকেশন বা বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা সংস্কার করেনি। তারা বুঝেছিল যে যদি ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা যদি ভারতবর্ষে প্রবর্তন করা হয় তাহলে তাদের মধ্যে একটা জাতীয়তাবাদের স্পৃহা তৈরি হবে, তাদের মধ্যে স্বাধীনতা মনস্ক মন তৈরি হবে, যেটা আমাদের পক্ষে ক্ষতিকারক। এবং তারা চেয়েছিল কৃষক ব্যবস্থা হোক প্রথম দিকে আর কি, ফার্স্ট দিকে আর কি, কিন্তু তার পরিবর্তন ঘটছে আর কি। সবসময়তে এডুকেশন কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস আর কি, সবসময় চেঞ্জ হতে যাচ্ছে আর কি। তারপরে আসি আমরা দেখবো যে এই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা কোন শিক্ষা ব্যবস্থা প্রথম দিকে যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল বা উদ্যোগী হয়েছিল আর কি কয়েকজন ব্যক্তি, তারা হচ্ছে গিয়ে প্রাচ্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে উদ্যোগী নিয়েছিল আর কি। এবার মনে হতে পারে যে স্যার আপনি বারবার বলছেন প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা, এটাও কি প্রাচ্য শিক্ষায় বা কি পাশ্চাত্য শিক্ষায় বা কি, এটা আমাদের মাথা ঢুকছে না আর কি। তাহলে আগে প্রথম জেনে নিই আর কি যে প্রাচ্য শিক্ষাটা কি বা পাশ্চাত্য শিক্ষাটা কি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি। তাহলে প্রথমে আমি দেখি যে প্রাচ্য শিক্ষা, এই প্রাচ্য শিক্ষাটা কি শিক্ষা। প্রাচ্য কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে যে প্রাচ্য শিক্ষা আর কি, অর্থাৎ দেশীয় শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি আর কি সেই দেশীয় ভাষায়, ঠিক আছে, বা মাতৃভাষার মাধ্যমে দেশীয় ভাষার মাধ্যমে আমাদের ভারতবর্ষের আরবি ফার্সি সংস্কৃত ভাষা যে চর্চা আর কি, বা জ্ঞান বিজ্ঞানের যে চর্চা আর কি, সেই শিক্ষা ব্যবস্থাকে বলছি আমরা প্রাচ্য শিক্ষা। আবার বলছি, দেশীয় ভাষায় বা আমাদের মাতৃভাষার মাধ্যমে আমাদের ভারতবর্ষের সংস্কৃত আরবি ফার্সি যে চর্চা করা আর কি, ভাষা চর্চা করা, ধর্মশাস্ত্র বা অন্যান্য শাস্ত্রগ্রন্থ চর্চা করা, আলোচনা করা, জ্ঞান বিজ্ঞান চর্চা করা, এটা হচ্ছে গিয়ে প্রাচ্য শিক্ষা আর কি। ঠিক আছে, তার মানে প্রাচ্য শিক্ষাটা এক কথা আমরা বলতে পারি যে আমাদের নিজেদের দেশের শিক্ষা ব্যবস্থা, একদম অরিজিন কোথা থেকে, আমাদের দেশের আর কি, সেটা হচ্ছে গিয়ে প্রাচ্য। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। এরপরে 2 নম্বরটা আমরা দেখব যে পাশ্চাত্য শিক্ষা। ঠিক আছে, পাশ্চাত্য শিক্ষা আর কি, এই পাশ্চাত্য শিক্ষাটা কি শিক্ষা। ঠিক আছে, এই পাশ্চাত্য শিক্ষাটা হচ্ছে গিয়ে ইউরোপীয় ভাষা অর্থাৎ ইংরেজি ভাষা নির্ভর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা নির্ভর সায়েন্টিফিক এডুকেশন অর্থাৎ বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা, ইংরেজি ভাষা নির্ভর বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা, যেখানে ইউরোপের জ্ঞান বিজ্ঞান চর্চা, বিদেশের জ্ঞান বিজ্ঞান চর্চা, বিজ্ঞান সায়েন্স সমস্ত কিছু এখানে আলোচনার মধ্যে আসবে আর কি। সেই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় পাশ্চাত্য শিক্ষা আর কি। আবার বলছি, পাশ্চাত্য শিক্ষাটা কি, অর্থাৎ এটা হচ্ছে কি দেশীয় মানে নিজের দেশের অরিজিন, আর এটা হচ্ছে কি বিদেশের আর কি, ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা। পাশ্চাত্যের যে জ্ঞান, ঠিক আছে, আমাদের এখন যেরকম গোটা বিশ্বে আর কি শিক্ষা ব্যবস্থা কি, আমরা পাশ্চাত্যের জ্ঞানও আমরা যখন আহরণ করি, আমাদের শিক্ষা ব্যবস্থা অন্য দেশও গ্রহণ করে আর কি। অর্থাৎ এই যে পাশ্চাত্য শিক্ষাটা টোটালটাই কিন্তু আমরা বলবো সায়েন্টিফিক এডুকেশন। এখানে কিন্তু কখনোই ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় শিক্ষা বা ধর্মশাস্ত্র চর্চাকে গুরুত্ব দেওয়া হয় না। এখানে গুরুত্ব দেওয়া হয় কোনটা, টোটালটাই সায়েন্টিফিক এডুকেশন বা বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা। সেটা কোন ভাষাতে তারা চেয়েছিল ভারতবর্ষে হোক, ইংরেজি ভাষা নির্ভর। অবশ্যই যে
সব কিছু বই তো ইউরোপীয় ইংরেজিতে লেখা আছে আর কি। তবে কিছু ভারতীয় ব্যক্তি বা কিছু মিশনারিরা তারা এই সমস্ত ইউরোপীয় যে ইংরেজি বই ছিল তারা ভারতবর্ষে দেশীয় ভাষায় অনুবাদ করেছিল আর কি। পরে আমরা একে একে আলোচনার মধ্যে আসবে আর কি। তাহলে এই যে প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থাটাকে যে প্রাচ্য শিক্ষা, বিদেশি শিক্ষা ব্যবস্থা হচ্ছে এক কথায় পাশ্চাত্য শিক্ষা আর কি। যদি আমি প্রশ্ন বলি আর কি, বলো দেখিনি যে প্রাচ্য শিক্ষার অরিজিন কোথায় বা উদ্ভব কোথায়, কী হবে অ্যান্সার? সেটা হচ্ছে কি আমাদের নিজেদের দেশে যে শিক্ষা ব্যবস্থা। 2 নম্বর যদি প্রশ্ন বলি যে পাশ্চাত্য শিক্ষার অরিজিন কোথায়, তাহলে কী হবে অ্যান্সার? এটা কিন্তু ইউরোপের আর কি, অর্থাৎ বিদেশি শিক্ষা ব্যবস্থা। কোন ভাষা নির্ভর হবে? ইংরেজি ভাষা নির্ভর হবে। এবার দেখো এই যে প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা এটা কনসেপ্ট ক্লিয়ার হলে আমি পরবার আসছে এটা নিয়ে আর বিশেষ আলোচনা হবে আর কি। এবার ভারতবর্ষে ব্রিটিশরা যখন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে নিচ্ছে আর কি, বিশেষ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা প্রথমে প্রাচ্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেই বেশি মনোনিবেশ করছিল আর কি। কারণ তারা দেখছে যে আমরা ভারতবর্ষে এসেছি, ভারতবর্ষের ভাষা সংস্কৃত এইসব সম্পর্কে আমাদের কোনো জানা নেই, ওয়াকিবল নেই। তাহলে যে সমস্ত মানুষের সম্পর্কে আমরা জানিই না, তাহলে সেখানে আমরা কীভাবে শাসন কার্য পরিচালনা করবো আর কি। তাহলে সেখানকার মানুষের ভাষা সংস্কৃত আইন ধর্ম সম্পর্কে আমরা জানতে পারি কি, জানার পরে আমরা তাহলে এখানে একটা সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করতে পারবো, এটা তারা উপলব্ধি করে আর কি। সেই উদ্দেশ্যে সবথেকে অন্যতম একজন প্রাচ্যবাদী, তার নাম হচ্ছে গিয়ে গভর্নর জেনারেল ছিল আর কি, বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের নাম আমরা সবাই শুনেছি আর কি। ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন কলকাতা মাদ্রাসা। কলকাতা মাদ্রাসা পরীক্ষার সময় তো দেয় যে কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন, কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন? 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই কলকাতা মাদ্রাসার মাধ্যমে ভারতবর্ষের ফার্সি আরবি সংস্কৃত ভাষাচর্চা প্লাস এখানকার যে আইন ব্যবস্থা আর কি, ভারতবর্ষের যে আইন ব্যবস্থা ছিল সেই সম্পর্কে জ্ঞান আহরণ করা বা চর্চা করা আর কি, সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করলো কলকাতা মাদ্রাসা। ঠিক আছে, শর্ট কোশ্চেন আসবে এখান থেকে। এরপরে আরেকজন ব্যক্তি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, ঠিক আছে, সেই সময় আমাদের কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল, সেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তার নাম হচ্ছে কি স্যার উইলিয়াম জোন্স। কী নাম বললাম? স্যার উইলিয়াম জোন্স। সে প্রতিষ্ঠা করছেন কলকাতা মাদ্রাসার পর এশিয়াটিক সোসাইটি। নাম শুনেছি, এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি, এই এশিয়াটিক সোসাইটি এটার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? ওই একই, প্রাচ্য শিক্ষা চর্চা করা আর কি, অর্থাৎ সংস্কৃত আরবি ফার্সি ভাষা চর্চা করা। এবং এখানে আরেকটা কাজ করতো আর কি, যেটা বিদেশি কিছু বই ছিল আর কি, তারা সেখানে এনেছিল এবং অনুবাদ করেছিল আর কি। এবং প্রাচ্য ভাষার বইগুলি আর কি, মানে প্রাচ্য যে বইগুলো আছে আর কি, সেগুলিকে ইংলিশ অনুবাদ করেছিল আর কি। কারণ ব্রিটিশরা তো ইংলিশ আর কিছু বোঝে না, বাংলাও জানে না, ফার্সিও জানে না, আরবি জানে না, তারা পড়বে কি তারা আর কি। তখন তারা ভারতবর্ষের যে বইগুলো আছে আর কি, বা ভারতবর্ষের যে বইগুলো সেরকম আস্তে আস্তে মুদ্রিত হচ্ছে আর কি। কারণ বাংলায় বিশেষ করে 1778 খ্রিস্টাব্দের পর ছাপাখানার বিস্তার ঘটছে আর কি। তখন বইগুলি যখন অনুবাদ করা হচ্ছে আর কি, সেইগুলিকে হয় বাংলা ভাষায় নাহলে ইংরেজি ভাষায় অনুবাদ করা হচ্ছে আর কি। সেই অনুবাদের ক্ষেত্রেও কিন্তু এশিয়াটিক সোসাইটি ভূমিকা নিয়েছিল আর কি। তাহলে কলকাতা মাদ্রাসা হলো এশিয়াটিক সোসাইটি, এরা কিন্তু সবই কিন্তু প্রাচ্য শিক্ষা চর্চার জন্য গড়ে উঠছে আর কি। 1792 খ্রিস্টাব্দে আরেকজন ব্যক্তি, এখন যেটা বেনারস আর কি, তখন ছিল বারাণসী আর কি, এখন যেটা বারাণসী, সেখানে একটা প্রতিষ্ঠা করছেন প্রতিষ্ঠান বারাণসী সংস্কৃত কলেজ। বারাণসী সংস্কৃত কলেজ 1792 খ্রিস্টাব্দে। তার নাম হচ্ছে কি জোনাথন ডানকান। এই জোনাথন ডানকান ছিল বেনারসে বারাণসীর ওখানকার রেসিডেন্ট। সে দেখছে যে ওখানকার ভাষা সব যে সংস্কৃতের আলোচনা হচ্ছে সব কিছু আর কি। কারণ জানি আমাদের সংস্কৃতির যে চর্চা আর কি, ঠিক আছে, সংস্কৃতির যে টোল বাড়ি বললাম, এই টোল হচ্ছে গিয়ে সেই সময় তো সবথেকে গুরুত্বপূর্ণ চর্চা ছিল যে নবদ্বীপ মিথিলা, এইগুলো সব হচ্ছে গিয়ে বড় বড় সংস্কৃত চর্চা কেন্দ্র আর কি। মাদ্রাসা যেরকম চর্চা কেন্দ্র ছিল, বহরমপুর ছিল, এবং যেটা এখন মুর্শিদাবাদ আর কি, মুর্শিদাবাদের সংস্কৃত মাদ্রাসা চর্চা হতো। পাটনা,
যেটা বিহারের রাজধানী পাটনা, ওখানে হচ্ছে গিয়ে এই মাদ্রাসার উচ্চ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা মুসলিমদের ক্ষেত্রে উচ্চশিক্ষা চর্চার একটা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল আর কি। তা ওই বারাণসীতে বা উত্তর ভারতে সংস্কৃত চর্চা করা আর কি, সংস্কৃত ভাষা সম্পর্কে জ্ঞান আহরণ করার জন্য তিনি প্রতিষ্ঠা করলেন সংস্কৃত বারাণসী সংস্কৃত কলেজ। ঠিক আছে, এটা গেল কে প্রতিষ্ঠা করেছেন। আবার বলছি, প্রতিষ্ঠাতার নাম কি? জোনাথন ডানকান। এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, কে কবে প্রতিষ্ঠা করেছিল আর কি। 1792 খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছেন? জোনাথন ডানকান। আরেকজন ব্রিটিশদের আমরা পাবো আর কি 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করছে লর্ড ওয়েলেসলি, বাংলার গভর্নর জেনারেল। লর্ড ওয়েলেসলি বলছে যে আমরা তো ভারতবর্ষে এসেছি ব্যবসা করতে, এবং ব্যবসা করার পাশাপাশি প্রশাসনিক সমস্ত কাজকর্মই আমরা করছি আর কি। তা বিদেশ থেকে আর কি, ইংল্যান্ড থেকে অনেক কর্মচারী ভারতবর্ষে আসছে আর কি, চাকরি করতে আসছে আর কি। চাকরি করার আশা পড়েছে তারা ভারতবর্ষে না জানে বাংলা কথা বলতে, না জানে সংস্কৃত কথা বলতে, না জানে কি আইন, কেউ জানে না আর কি। তাহলে ওই সমস্ত সরকারি কর্মচারী কী কাজ করবে আর কি। তখন তিনি বললেন তাহলে আমাকে এমন একটা কলেজ প্রতিষ্ঠা করতে হবে আর কি, যারা সদ্য চাকরি পাবে আর কি, তারা এসে সেই কলেজে পড়াশোনা করবে। পড়াশোনা করার পরে ভারতবর্ষের শিক্ষা দীক্ষা আইন সম্পর্কে তারা জানবে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে আর কি, ট্রেনিং দেওয়া হবে আর কি। সেই উদ্দেশ্যে 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ তাহলে কে প্রতিষ্ঠা করলো বলো দেখিনি? ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করলো? হচ্ছে গিয়ে লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, এটা কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ। কে প্রতিষ্ঠা করলেন? লর্ড ওয়েলেসলি। এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, কিন্তু সবগুলি কিন্তু প্রাচ্য শিক্ষা চর্চার জন্য আর কি। এবার যেটা সমস্যা সৃষ্টি হবে সেটা বোঝা যাচ্ছে। কোম্পানি আস্তে আস্তে, ব্রিটিশ নিয়ে কোম্পানি আস্তে আস্তে বিস্তার লাভ ঘটছে আর কি। প্রচুর লোকজনের দরকার, লোকজনকে চাকরি দিতে হবে আর কি। এত লোকজন বিদেশ থেকে কীভাবে নিয়ে মানে ইংল্যান্ড থেকে নিয়ে আসা, তাদেরকে মাইনে দেওয়া, তার থেকে এক কাজ করা হোক, ভারতবর্ষের মানুষকে চাকরি দেওয়া হোক আর কি। এবার ভারতবর্ষের মানুষকে চাকরি দিতে গেলে সবথেকে বড় সমস্যা, ভারতবর্ষের মানুষ কথা বলতে পারে না। কী ভাষা কথা বলতে পারে না? ইংলিশে কথাবার্তা বলতে পারে না। আর ব্রিটিশরা সবাই ইংলিশে কথাবার্তা বলে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এরা জানে না, কারণ ভারতবর্ষের কোনো শিক্ষারও সেরকম ইংলিশ শিক্ষা কোনো হয়নি আগে তো আর কি। তারা সে বাংলা সংস্কৃত ভাষা শিখেছে আর কি। তাহলে এখানকার লোকজনকে চাকরি দেওয়া যাবে না। তখন ব্রিটিশরা কী করলো আর কি, ব্রিটিশ কোম্পানি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালো যে আমরা ভারতবর্ষ থেকেই লোক নেবো আর কি, যাতে আমাদের এখানে কম বেতন পাবো আর কি। কম বেতন দিয়ে আমরা এখানকার, বা কম স্যালারি বা বেতন দিয়ে, মাইনে দিয়ে ভারতবর্ষের লোক আমরা সহজেই পেয়ে যাবো আর কি। কিন্তু এদের সমস্যা হচ্ছে গিয়ে এরা ইংরেজি ভাষা জানে না, তাহলে এদেরকে নিয়ে কাজ করা তো খুব মুশকিল। তখন তাদের নিজেদের স্বার্থে, আমি বলছিলাম যে পাশ্চাত্য শিক্ষা কিন্তু টোটালটাই ব্রিটিশরা প্রবর্তন করেছিল ভারতবর্ষে নিজেদের স্বার্থে। এই স্বার্থটা অন্যতম স্বার্থ আর কি, যে সস্তায় এখানকার মানুষদেরকে চাকরি দেবো আর কি। মানে এই সস্তায় মানে আর কি অল্প বেতনে ভারতবর্ষের মানুষগুলোকে যদি চাকরি দিতে হয়, তাহলে তাদেরকে ইংরেজি ভাষা শেখাতে হবে আর কি। আর ইংরেজি ভাষা শেখাতে গেলে ভারতবর্ষে ইংরেজি শিক্ষা প্রবর্তন করতে হবে। আর ইংরেজি শিক্ষা প্রবর্তনের মাধ্যম কি? পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা। কিন্তু ব্রিটিশরা দেখলো ভারতবর্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নাই যেখানে শিক্ষা দেওয়া হবে আর কি। শিক্ষা প্রতিষ্ঠান কি? ওই কয়েকটা টোল আর কয়েকটা মাদ্রাসা আর কয়েকটা পাঠশালা, কয়েকটা মক্তব, ব্যাস। আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানই নাই। তাহলে কোথায় শিক্ষা গ্রহণ করবে আর কি? কী শিক্ষা ব্যবস্থা দেওয়া হবে? কোনো শিক্ষানীতি নাই। এই জন্য ভারতবর্ষের সমাজ এত পিছিয়ে গিয়েছে, ভারতবর্ষের সভ্যতা এত পিছিয়ে গিয়েছে আর কি, ইউরোপের সভ্যতা এত এগিয়ে গিয়েছে আর কি। কারণ এখানে শিক্ষা কিন্তু অনেকটা পরে এই ব্রিটিশদের, মিশনারিদের এবং কিছু ভারতীয় ব্যক্তিদের হাত ধরে গড়ে উঠেছে আর কি। তখন এরকম একটা যখন সমস্যা সৃষ্টি হলো আর কি, বা তারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য আর কি, লর্ড মিন্টো, তার আগে আমরা জানি যে চার্লস গ্র্যান্ট, তারপরে উইলিয়াম অ্যাডাম, এদের রিপোর্ট পাঠিয়েছে আর কি, এদের অনেক রিপোর্ট দিয়েছে আর কি। এদের রিপোর্টে বলা হচ্ছে যে ভারতবর্ষের মানুষ অনেক পিছিয়ে আর কি, শিক্ষা দীক্ষার দিক থেকে আর কি। কেন শিক্ষা দীক্ষার দিক থেকে পিছিয়ে? কারণ এখানে যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাটা হচ্ছে কি কখনোই যুক্তিবাদী করে তোলে না মানুষকে, বেশিরভাগই কুসংস্কারের মধ্যেই আচ্ছন্ন করে রাখে। তাই এখানে এমন শিক্ষা দেওয়া প্রয়োজন
যেখানে মানুষকে যুক্তিবাদী করে তুলবে, তার সাথে সাথে ইংরাজি ভাষাটাও চর্চা করা হবে। লর্ড মিন্টোর রিপোর্ট পাঠায়, তখন ব্রিটিশ পার্লামেন্টে আইন পাস হয়। ঠিক আছে, ব্রিটিশ পার্লামেন্টে আইন পাস হয়। সেই আইনে বলা হলো, ব্রিটিশ পার্লামেন্টের আইন পাস হয়, 20 বছর অন্তর অন্তর আইনটা পাস হয়। আমরা জানি 1773 খ্রিস্টাব্দে হয়েছিল, তারপর 1793, তারপর আবার 1813 খ্রিস্টাব্দে। সেই আইনটা কি আইন? 1813 খ্রিস্টাব্দে সনদ আইন। ঠিক আছে, সনদ আইন। এই আইন অনুযায়ী ব্রিটিশ কোম্পানিকে আবার আগামী 20 বছর ভারতবর্ষ শাসন কার্য পরিচালনা করতে পারবে আর কি, সেইটা বলা হয় আর কি, বিভিন্ন ধারা আছে আর কি। এই 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হলো যে তোমরা ভারতবর্ষে প্রতি বছর শিক্ষা খাতে আর কি, অর্থাৎ ভারতবর্ষের শিক্ষা বিস্তারের জন্য 1 লক্ষ টাকা ব্যয় করতে পারবে। কত টাকা? মাত্র 1 লক্ষ টাকা তোমরা খরচ করবে ভারতবর্ষের শিক্ষা সংস্কারের জন্য আর কি, বা শিক্ষা খাতে ব্যয় করবে আর কি। এরকম আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে আর কি, সেরকম শিক্ষা খাতে মাত্র 1 লক্ষ টাকা বরাদ্দ করবে। কোন আইনে বলা হলো? সনদ আইনে বলা হলো আর কি, যেটা আগে কিন্তু ছিল না আর কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করেছে, সব কিছু করছে আর কি, টাকা পয়সা সব কিছু উপার্জন করছে, বিদেশে নিয়ে চলে যাচ্ছে আর কি। ভারতবর্ষের শিক্ষা সংস্কার জন্য এই প্রথম 1813 খ্রিস্টাব্দে সনদ আইন বলা হলো আর কি। কত লক্ষ টাকা? 1 লক্ষ টাকা পার ইয়ার। ঠিক আছে, এবার এখান থেকেই সমস্যার সৃষ্টি হলো। এই আইনের কথা বক্তব্য দেখেই সমস্যার সৃষ্টি হলো, যে সমস্যাটাকে বা যে দ্বন্দ্বটাকে আমরা বলছি প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব আর কি। এবার তোমরা বলতেই পারো যে স্যার এটা সমস্যা কী হলো, 1 লক্ষ টাকা বরাদ্দ করলে ভালো তো, এবার এতদিন টাকা ছিল না, এতদিন টাকা এলো আর কি, তার শিক্ষা সংস্কার হবে আর কি, তাহলে দ্বন্দ্ব কেন বলছেন আর কি। আমরা দেখবো তাহলে এটা কেন দ্বন্দ্ব বলছি, কেন দ্বন্দ্বটা কীভাবে সৃষ্টি হচ্ছে আর কি, এবং কীভাবে এটার সমাধান হচ্ছে আর কি, সেই টপিকটা নিয়ে আলোচনা করব। এতক্ষণ যে আমি যে টপিকটা আলোচনা শুরু করছি আর কি, এটা পরীক্ষার সময়তে 4 নম্বরের প্রশ্ন আসে আর কি। ঠিক আছে, এতক্ষণ যেটা আলোচনা হলো আর কি, এখান থেকে সবই শর্ট কোশ্চেন আসে। এবার যেটা আমরা আলোচনা করব যে 1813 খ্রিস্টাব্দে বরাদ্দকৃত অর্থ আর কি, অর্থাৎ 1 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থ নিয়েই সমস্যার সৃষ্টি হলো। সেই সমস্যাটাকে আমরা কি বলছি? প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, মানে প্রাচ্য শিক্ষার সাথে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন হওয়ার পিছনে একটা দ্বন্দ্ব আর কি। টপিকটার নাম হচ্ছে গিয়ে, বা প্রশ্নের নাম হচ্ছে গিয়ে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, বিষয়ক দ্বন্দ্ব। এটা যে প্রশ্ন পরীক্ষার সময় আসে আর কি। এই প্রশ্নটা সম্পর্কে যদি আলোচনা, খুব সহজ, কতগুলো ইনফরমেশন মাথায় রাখবো তাহলে লিখতে পারবো আর কি। প্রথমে আমি বলি দ্বন্দ্বর সূত্রপাত কথা থেকে আর কি। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে 1 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থ, বারবার বলছি কিন্তু এর মাথায় রাখতে হবে কিন্তু। এই টাকাটা তাহলে বলা হচ্ছে যে ভারতবর্ষে কোন শিক্ষা খাতে খরচ করা হবে, কারণ ভারতবর্ষে অলরেডি এখন 2টো শিক্ষা ব্যবস্থা চলে এসেছে আর কি। একটা হচ্ছে গিয়ে প্রাচ্য শিক্ষা অলরেডি যেটা ছিল, আর ব্রিটিশরা চাইছে বা মিশনারিরা চাইছে যে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রচার ঘটুক আর কি, বা প্রসার ঘটুক আর কি, অর্থাৎ সায়েন্টিফিক এডুকেশন, বিজ্ঞানসম্মত শিক্ষা ভারতবর্ষে প্রচার হোক। এটা কারা চাইছে? কিছু মিশনারি, কিছু ভারতীয়, কিছু ব্যক্তি আর কি। এবার তাহলে ওই 1 লক্ষ টাকা কোন খাতে বরাদ্দ করা হবে আর কি, এই নিয়ে যে দ্বন্দ্ব, সেটাকে বলা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব আর কি। কেন বলা হচ্ছে? কেউ বলছে যে ওই 1 লক্ষ টাকা বরাদ্দ করা হোক ভারতবর্ষের শিক্ষা খাতে, অর্থাৎ বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি, ধর্মশাস্ত্র চর্চা, বিভিন্ন যে ভারতবর্ষের যে জ্ঞান বিজ্ঞান সাহিত্য আছে সেই শিক্ষার জন্য আর কি। ঠিক আছে, আর কিছু ব্যক্তি বলছে যে না, ওই টাকাটা খরচ করা হোক ভারতবর্ষে সায়েন্টিফিক এডুকেশনের জন্য আর কি, বা ইংরেজি ভাষা শিক্ষার জন্য আর কি, বা ইংরাজি ভাষা নির্ভর সায়েন্টিফিক এডুকেশন শিক্ষার জন্য আর কি। ব্যাস, সমস্যা সৃষ্টি। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার সরকারি যে উদ্যোগ নিচ্ছে আর কি, এটা কিন্তু সরকারি উদ্যোগ আর কি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উদ্যোগ নিচ্ছে আর কি, কিন্তু সমস্যার সৃষ্টি হয়ে গেছে। এবার যারা প্রাচ্য শিক্ষার সমর্থক, আমি প্রাচ্য শিক্ষা কিন্তু অলরেডি আগে বলে দিয়েছি কাকে বলে আর কি, আমি আর বারবার বলছি না কিন্তু, যারা প্রাচ্য শিক্ষার সমর্থক তাদেরকে বলা হয় প্রাচ্যবাদী।
ঠিক আছে, প্রাচ্যবাদী। এরা হচ্ছে গিয়ে এরা বলছে টাকাটা খরচ করে গেলে। এই প্রাচ্যবাদীদের মধ্যে অন্যতম ছিল হচ্ছে গিয়ে এইচ.টি. প্রিন্সেপ, এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক, এইচ.এইচ. উইলসন, এরা ছিল। এরা বলছে যে ভারতবর্ষে টাকাটা খরচ করা হোক প্রাচ্য শিক্ষার জন্য, এদেরকে বলছে প্রাচ্যবাদী। আর পাশ্চাত্য শিক্ষার জন্য যারা খরচ করার কথা বলছে তাদেরকে বলা হয় পাশ্চাত্যবাদী। এই পাশ্চাত্যবাদী কারা ছিল? আলেকজান্ডার ডাফ, টমাস ব্যাবিংটন মেকলে, কোলভিন, স্যান্ডার্স, এরা হচ্ছে কি বলছে যে ভারতবর্ষের শিক্ষার জন্য খরচ করা হোক পাশ্চাত্য শিক্ষার জন্য, তবেই তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ চরিতার্থ হবে। কারণ পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়েই তো ভারতীয়রা ইংরাজি ভাষায় কথা বলতে পারবে, ইংরাজি ভাষায় লিখতে পারবে, তাই তো? ইংরাজি ভাষায় লিখতে পারবে, ইংরাজি ভাষায় কথা বলতে পারবে, তাদেরকে তো চাকরি দেওয়া হবে আর কি। আর যাদের চাকরি দিতে গেলে কম টাকা লাগবে, তাহলে আমাদের স্বার্থ চরিতার্থ হবে আর কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ চরিতার্থ করার জন্য পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন হওয়া প্রয়োজন, এটা কিছু ব্যক্তি বলছেন। আর কিছু ব্যক্তি বলছে না, পাশ্চাত্য শিক্ষার মধ্য দিয়েই একটা আধুনিক প্রগতিশীলতার পথ লুকিয়ে আছে আর কি। ঠিক আছে, তাহলে এই প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদীদের যে দ্বন্দ্ব, সেটাকে মেটানোর জন্য সরকার একটা উদ্যোগ নিল আর কি। বলছে যে তো সমস্যা সৃষ্টি যখন হয়েছে তো সমস্যা সমাধান করতে হবে আর কি। ঠিক আছে, সমস্যা যখন হয়েছে সমস্যা সমাধান করতে হবে আর কি, তাহলে সমাধানটা করবে কি আর কি। তখন 1823 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হলো একটা কমিটি। ঠিক আছে, এই কমিটিকে বলা হয় জেনারেল কমিটি, GENERAL, জেনারেল, COMMI, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, অর্থাৎ জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এই জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনকে বলা হয়, সংক্ষেপে বলা হয় GCPI। সংক্ষেপে কি বলা হয়? GCPI, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এর বাংলা নাম হচ্ছে গিয়ে জনশিক্ষা কমিটি। এর বাংলা নাম কি? জনশিক্ষা কমিটি। এই জনশিক্ষা কমিটি এর প্রথম সম্পাদক নিযুক্ত হলো এইচ.এইচ. উইলসন। এর প্রথম সম্পাদককে নিযুক্ত হলো জনশিক্ষা কমিটির বা GCPI এর সম্পাদক। ঠিক আছে, যে সম্পাদক নিযুক্ত হলো তার নাম হচ্ছে কি এইচ.এইচ. উইলসন। এই সম্পাদক যখন নিযুক্ত হলো, এরা একটা রিপোর্ট দিচ্ছে আর কি, ওই প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ে দ্বন্দ্বের অবস্থান ঘটানোর জন্য আর কি। সেই রিপোর্টে কি বলা হলো? যে সেই রিপোর্টে বলা হচ্ছে যে ভারতবর্ষের শিক্ষার জন্য আর কি, ভারতবর্ষের শিক্ষার জন্য খরচ করা হবে কোন শিক্ষা খাতে? প্রাচ্য শিক্ষার জন্য, ব্যাস। এবং তারা আর রিপোর্ট দিল যে ভারতবর্ষে এই জন্য একটা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হবে আর কি, সংস্কৃত কলেজ। এটা নিয়ে আবার শুরু করলেও কারা পাশ্চাত্যবাদী বলছে না, হবে না, আমরা এটা মানবো না, কারণ পাশ্চাত্য শিক্ষা খরচ বিস্তার করাতে হবে আর কি। রামমোহন রায় চিঠি লিখলো লর্ড আমহার্স্টকে যে না, ভারতবর্ষের সংস্কৃতি, বাংলায় সংস্কৃত কলেজ কেউ চাই না, ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুন। দ্বন্দ্বের অবস্থান ঘটছে না আর কি। তখন কি করা হবে? আস্তে আস্তে দ্বন্দ্ব তো চলে যাচ্ছে আর কি। তখন পরপর আবার 4টে রিপোর্টের ভিত্তিতে আর কি, 1823, ঠিক আছে, তারপরে 1828, 1830, 1835, এই 4টে রিপোর্ট। কী কী রিপোর্ট? 4টে রিপোর্ট এলো আর কি, প্রতিবেদন আর কি। ঠিক আছে, 1823 খ্রিস্টাব্দে এটা যে এলফিনস্টোন মিনিট, এলফিনস্টোন মিনিট, মিনিট মানে হচ্ছে গিয়ে প্রতিবেদন আর কি। ঠিক আছে, প্রতিবেদন নেই, এলফিনস্টোন মিনিট। 1828 খ্রিস্টাব্দে বোম্বের যে গভর্নর আর কি, অর্থাৎ বোম্বাই যে গভর্নর, সেই গভর্নর নাম হচ্ছে কি জন ম্যালকমের রিপোর্ট বা সুপারিশ, জন ম্যালকমের সুপারিশ। ঠিক আছে, 1830 খ্রিস্টাব্দে বোর্ড অফ ডাইরেক্টরের সুপারিশ, বোর্ড অফ ডাইরেক্টরের সুপারিশ। আর 1835 খ্রিস্টাব্দে
মেকলের প্রতিবেদন। ঠিক আছে, এই চারটে রিপোর্টই পাশ্চাত্য শিক্ষার পক্ষে সুপারিশ করছে আর কি, যে বাংলা তথা ভারতবর্ষে যদি পাশ্চাত্য শিক্ষার প্রসার না ঘটে তাহলে এখানে কোনোরকমভাবে প্রগতিশীলতার পথ সূচিত হবে না। এরা যে অন্তরায় পড়ে আছে সেই কুসংস্কারযুক্ত সমাজ ব্যবস্থায়, সেই কুসংস্কার সমাজ ব্যবস্থার মধ্যেই থাকবে আর কি। ব্রিটিশ সরকার যে স্বার্থ সেটাও চৈতন্য হবে না। এই চারটে রিপোর্টই কিন্তু প্রত্যেকে কিন্তু পাশ্চাত্য শিক্ষার পক্ষে সওয়াল করছে আর কি, বা বক্তব্য রাখছে আর কি। কী বলছি, এলফিনস্টোনের যে প্রতিবেদন, জন ম্যালকমের সুপারিশ, কে ছিল বোম্বের গভর্নর বা বোম্বাই প্রেসিডেন্সির, বোর্ড অফ ডাইরেক্টরের সুপারিশ, মেকলের প্রতিবেদন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি মেকলের প্রতিবেদন। এই প্রতিবেদনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এ বলছে আর কি, মানে এই মেকলে কে ছিল আর কি, মেকলে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব। তাকে বলে যে এক কাজ করো, তুমি এই যে সমস্যা সমাধান মিলছে না, তাহলে তুমি সমস্যাটা সমাধান করো আর কি। তখন ওকে জিসিপিআই এর সভাপতি, জিসিপিআই আবার এলো আর কি, সভাপতি করে দিল আর কি। সভাপতি কাকে করলো? টমাস ব্যাবিংটন মেকলেকে। কে করলো? লর্ড উইলিয়াম বেন্টিং। কী কাজ করতে হবে, যে তুমি এক কাজ করো, তুমি আমাকে একটা সার্ভে করে রিপোর্ট দাও যে ভারতবর্ষের শিক্ষা খাতের জন্য আমি কোন শিক্ষা খাতে খরচ করব, প্রাচ্য না পাশ্চাত্য আর কি। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কথা অনুযায়ী মেকলে তার প্রতিবেদন দিচ্ছে আর কি। প্রতিবেদন দেওয়ার সাথে সাথে মানে এটা হচ্ছে কি, প্রতিবেদনটা হচ্ছে কি মেকলে মিনিট নামে পরিচিত বা মেকলের প্রতিবেদন। এখানে কখনো কখনো 2 নম্বরের প্রশ্ন আসে বা মেকলের প্রতিবেদন সম্পর্কে 4 নম্বরের প্রশ্ন আসে আর কি। 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি সে রিপোর্ট জমা দিচ্ছে আর কি। 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ সেই রিপোর্ট কার্যকরী হচ্ছে আর কি। এবার এই রিপোর্টে, এটা 35 হবে আর কি। সেই রিপোর্টে এই মেকলের প্রতিবেদনে কি বলা হলো, যার প্রতিবেদনের ভিত্তিতে লর্ড উইলিয়াম বেন্টিং পাশ্চাত্য শিক্ষার পক্ষে সওয়াল করছে আর কি, বা প্রতিষ্ঠা করছে আর কি, সেটা হচ্ছে গিয়ে সেই রিপোর্টে প্রথমে বলা হচ্ছে যে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ প্রাচ্য শিক্ষা সব থেকে নিকৃষ্টতম শিক্ষা, এইভাবে অপমান করলো আর কি, নিকৃষ্টতম শিক্ষা আর কি। অর্থাৎ কোনো রকম এই শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান চেতনা গড়ে তুলতে পারে না। তাহলে যে শিক্ষা ব্যবস্থা নিকৃষ্টতম শিক্ষা, বিজ্ঞান চেতনা গড়ে তুলতে পারে না, তাহলে সেই শিক্ষা খাতে কেন সরকার খরচ করবে? ঠিক। আবার একটা তিনি বক্তব্য বলছেন যে তার বক্তব্যের মধ্যে বলছেন যে যদি আপনি ইউরোপের যে কোনো একটা ভালো লাইব্রেরিতে যান, একটা ভালো লাইব্রেরি আর কি, সেই লাইব্রেরির একটা আলমারির একটা তাকে যা বই আছে আর কি, মানে এইভাবে অপমান করছে আর কি, বা তার বক্তব্য আর কি, অপমানসূচক বক্তব্য আর কি, ওইটা অহমিকা বলা হয় আর কি, তার একটা অহংবোধ প্রকাশ করেছে এই বক্তব্যের মধ্যে দিয়ে আর কি, যে ইউরোপের একটা ভালো লাইব্রেরির একটা আলমারির একটা তাকে যতগুলি বই আছে আর কি, সেই বইগুলি যা জ্ঞান, ঠিক আছে, সেই জ্ঞানটা হচ্ছে গোটা ভারতবর্ষ প্লাস আরবে যে জ্ঞান তার সমকক্ষ আর কি। মানে কীভাবে বলছি, যে ভারতবর্ষ এবং আরবে যে জ্ঞান সেইটা ওই ইউরোপের একটা ভালো লাইব্রেরির একটা আলমারির একটা তাকে যতগুলো বই আছে সেই সমান। তাহলে এই শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের উন্নতি ঘটাবে? হবে না। তার জন্য ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দরকার যে এখানে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন ঘটুক। এই পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন ঘটাতে গেলে যা সরকার সমস্ত টাকাটা বরাদ্দ করবে পাশ্চাত্য শিক্ষার জন্য আর কি। ঠিক আছে। আরেকটা তিনি কথা বললেন যে তত্ত্ব আর কি, সেটাকে বলা হয় খুব গুরুত্বপূর্ণ আর কি, সেই তত্ত্বটাকে আর কি, সেটাকে বলা হয় ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি আর কি। ডাউনওয়ার্ড, DOWN, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন, FILTRATION, ফিল্ট্রেশন থিওরি, THEROY থিওরি। ঠিক আছে, ফিল্ট্রেশন থিওরি আর কি। এই ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরিটা কি, বক্তব্যটা কি, বা এটাকে বলা হয় চুঁইয়ে পড়া তত্ত্ব আর কি। মানে উপরে জল ঢাললাম, আস্তে আস্তে জলটা নিচে দিকে চলে আসবে। যে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি সবাইকে শিক্ষিত করা দরকার নাই, আমাদের অতটা দায়বদ্ধতা পড়া নাই, আমরা এখানে ব্যবসা করতে এসেছি, টাকা ইনকাম করতে এসেছি আর কি। তা ভারতবর্ষের একটা শ্রেণীকে শিক্ষিত করা, অর্থাৎ উচ্চবিত্ত মধ্যবিত্তকে শিক্ষিত করে দাও, তাদের কাছে শিক্ষা দাও আর কি, এবং তাদের কাছ থেকে শিক্ষা আস্তে আস্তে নিম্ন সম্প্রদায়ের কাছে ছড়িয়ে পড়বে বা নিম্নবিত্তের মধ্যে ছড়িয়ে পড়বে আর কি।
তাহলে আমাদের বক্তব্য যে মানে মেকলে বলছেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তব্য যে ভারতবর্ষে শুধুমাত্র উচ্চবিত্ত মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে শিক্ষা প্রদান করা, তাদের মাধ্যমে আস্তে আস্তে শিক্ষা নিচুতলা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে আর কি। অর্থাৎ ভারতবর্ষের সবার জন্য শিক্ষার খরচ করার দরকার নেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এই তত্ত্বটাকে বা থিওরিটাকে বলা হয় ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা চুঁয়ে পড়ার তত্ত্ব। চুঁয়ে পড়া মানে উপরেকে দিলাম নিচের দিকে চলে এলো আর কি, উপরে জল ঢাললাম নিচের দিকে আস্তে আস্তে জলটা নেমে আসবে। তাহলে উপরতলা মানুষ শিক্ষিত করলাম, আস্তে আস্তে শিক্ষাটা নিচের দিকে ছড়িয়ে আসবে। এই ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি 2 নম্বরের জন্য প্রশ্ন আছে, তৈরি করে নেবে তোমরা। কে বলেছিল? বেবিংটন মেকলে, তার মেকলে প্রতিবেদনে। ঠিক আছে। আরেকটা যেটা বক্তব্য তিনি খুব গুরুত্বপূর্ণ বললেন যে আমরা ভারতবর্ষে এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চাই যারা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে রক্ত মাংস হবে ভারতীয়, রক্ত মাংস হবে ভারতীয়, কিন্তু আদব কায়দায় চালচলনে রুচিবোধে হবে একজন ব্রিটিশ, যাদের সাহায্যেই আমরা গোটা ভারতবর্ষ শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারবো। তারাই সহযোগিতা করবে, করেছিল। তাই আমরা পাবো একটা নতুন শ্রেণী জন্ম হয়েছে, সেটা হচ্ছে কি শিক্ষিত বাঙালি সম্প্রদায়, যারা ব্রিটিশ সরকারের আন্ডারে চাকরি করবে আর কি, যাদের হাত ধরে গোটা ভারতবর্ষে ব্রিটিশরা 190 বছরের শাসন ব্যবস্থা পরিচালনা করছে আর কি। এটা বেবিংটন মেকলে বলেছিল আর কি যে আমরা এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করব যেই শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে রক্ত মাংস হবে ভারতীয়, কিন্তু আদব কায়দায় চালচলনে রুচিবোধে আমাদের কথা শুনে চলবে, এবং তারা হবে এক ধরনের ব্রিটিশ আর কি। যারা আমরা আগের দিন আলোচনা করেছিলাম না, যে সেই হুতুম পাচা নকশা গ্রন্থে আর কি, যে পাশ্চাত্য শিক্ষার অন্ধ অনুকরণ গোষ্ঠী, এই অন্ধ অনুকরণ গোষ্ঠী তৈরি করেছিল আর কি। ঠিক আছে। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যখন মেকলে যে ভারতবর্ষের শিক্ষার জন্য সরকারকে দরকার পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, এই রিপোর্ট জমা দেওয়ার পরে লর্ড উইলিয়াম বেন্টিং আর দেরি না করে 1835 খ্রিস্টাব্দেই ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করলো আর কি। ঠিক আছে। প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা বিষয়ে দ্বন্দ্বের মধ্যে এখন অবসান ঘটেনি, কিন্তু 1835 খ্রিস্টাব্দে বলে দিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড উইলিয়াম বেন্টিং, বাংলা গভর্নর জেনারেল, যে ভারতবর্ষে এবার শিক্ষা নীতি যেটা প্রবর্তন হবে বা শিক্ষা খাতে যেটা খরচ করা হবে টোটালটাই হবে পাশ্চাত্য শিক্ষার জন্য আর কি। পরিকল্পনা আছে যে ভারতবর্ষে কবে পাশ্চাত্য শিক্ষার প্রসার শুরু হয় আর কি। অ্যান্সার হবে 1835 খ্রিস্টাব্দে সরকারি উদ্যোগে সিলমোহর পড়ে গেল আর কি। ঠিক আছে। এই কথা থেকেই 1835 খ্রিস্টাব্দে অ্যান্সার হবে যে ভারতবর্ষে কবে থেকে পাশ্চাত্য শিক্ষা প্রসার শুরু হয় 1835 খ্রিস্টাব্দে। কিন্তু দ্বন্দ্বের অবস্থান ঘটল না। এই প্রাচ্যবাদীরা বলছে যে কেন মেকলে বলছে আমাদের শিক্ষা ব্যবস্থা তো দুর্নীতিগ্রস্ত, নিকৃষ্টতম শিক্ষার কি অপবিত্র শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা মানুষের কোনো উন্নতি ঘটাতে পারে না, আমরা এটা মানতে পারবো না আর কি। কারা বলছে? প্রাচ্যবাদীরা বলছে আর কি। কারণ ভারতবর্ষের শিক্ষা অত নিকৃষ্টতম শিক্ষা নয়, তাহলে আজ আমাদের প্রাচীন ভারতবর্ষের এত উন্নতি হতো না আর কি। প্রাচীন ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি যদি তাকায় আর কি, প্রাচীন ঐতিহ্য যদি তাকায় আর কি, তাহলে এত উন্নতি কেন যদি আমার শিক্ষা ব্যবস্থা এত নিকৃষ্টতম শিক্ষা ব্যবস্থা হয়? মেকলে ঠিক বলছে না কি? এই নিয়ে আবার দ্বন্দ্ব শুরু হয় আর কি। তখন উইলিয়াম বেন্টিংও চলে গিয়ে যায় কি। এই সমস্যার সমাধান শেষ পর্যন্ত 1839 খ্রিস্টাব্দে একটা প্রতিবেদনের মাধ্যমে হয়। সেইটা প্রতিবেদনের মাধ্যমে হচ্ছে কি অকল্যান্ডের প্রতিবেদন। এই অকল্যান্ডের প্রতিবেদনে কি বলা হলো, যার পরিপ্রেক্ষিতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ে দ্বন্দ্বের অবস্থান ঘটলো আর কি, যে নতুন শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে প্রচলিত হলো আর কি। এই 1839 খ্রিস্টাব্দে লর্ড অকল্যান্ড একটা প্রতিবেদন দিল আর কি। সেই প্রতিবেদনে বলা হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বরাদ্দকৃত অর্থ বা টাকা ভারতবর্ষে প্রাচ্য শিক্ষার জন্য খরচ করা হবে, পাশ্চাত্য শিক্ষার জন্য খরচ করা হবে আর কি। অর্থাৎ ইংরেজি ভাষাও শিক্ষা দেওয়া হবে, সে তার মাতৃভাষাও শিখতে পারবে আর কি। অর্থাৎ দুটো শিক্ষা ব্যবস্থাকেই ভারতবর্ষে প্রবর্তন করার প্রস্তাব দিল 1839 খ্রিস্টাব্দে। এই অকল্যান্ডের প্রতিবেদনের ভিত্তিতেই এই দ্বন্দ্বের অবসান ঘটলো আর কি। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটলো এবং ভারতবর্ষে নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হলো আর কি। অর্থাৎ ইংরেজি ভাষাও দেওয়া হচ্ছে, মাতৃভাষা শিক্ষা ব্যবস্থাও দেওয়া হচ্ছে আর কি। এইটা প্রশ্নটা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। এবং আমরা এর পরদিন দেখবো আর কি যে সরকারি উদ্যোগে এর পরপর আর কী কী শিক্ষানীতি নেওয়া হয়েছিল আর কি। ঠিক আছে। 1842 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন তৈরি হবে, উডের ডেসপ্যাচ, যার মাধ্যমে আধুনিক শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে প্রতিষ্ঠা হচ্ছে আর কি। ঠিক আছে। তাই এই আধুনিক শিক্ষা ব্যবস্থা বা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই যে অবদানটা আর কি,
প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, তার অবসান এবং ব্রিটিশদের যে উদ্যোগ, মিশনারিদের যে উদ্যোগ, ভারতবর্ষের কিছু বিশিষ্ট ব্যক্তির যে উদ্যোগ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা, গুরুত্বপূর্ণ একটা বিষয় কি, যেটা 19 শতকে বাংলায় শিক্ষা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই নেক্সট দিন আমরা যেটা আলোচনা করব, এই দ্বন্দ্বের অবসান হওয়ার পর ব্রিটিশ সরকার কী শিক্ষানীতি নিচ্ছে আর কি। এই দ্বন্দ্বের অবস্থান ঘটলো কবে? 1839 খ্রিস্টাব্দের পর। 1839 খ্রিস্টাব্দে আমি এখানে স্টপ করছি এই আলোচনা। এরপর থেকে দেখব যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা সংস্কারের ক্ষেত্রে ব্রিটিশ সরকার কি ব্যবস্থা নিচ্ছে আর কি, ঠিক আছে, বা ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি কি ব্যবস্থা নিচ্ছে আর কি। তাহলে আজকে যে প্রশ্নটা আলোচনা করলে আমার কতগুলো শর্ট কোশ্চেন, কতগুলো 2 নম্বরের প্রশ্ন, আর এই প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন আসতে পারে বা 8 নম্বরের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। 19 শতকে বাংলায় শিক্ষা সংস্কারের ক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করা, বোঝা গেল? নেক্সট দিন দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে।